নমস্কার, সকলকে স্বাগত জানাই মাধ্যমিক এক্সপ্রেস 2K26-এ। তো তোমরা সবাই জানো আমরা ভৌত বিজ্ঞানের যে পদার্থবিদ্যার যে সমস্ত চ্যাপ্টার গুলো ছিল সেগুলো আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আজ থেকে আমাদের ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত রসায়নবিদ্যার যে সমস্ত টপিক গুলো রয়েছে সেটা নিয়ে আমরা যাত্রা শুরু করব। তো আমাদের শুরুতেই আমরা পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা সম্পর্কে আলোচনা করব। কেননা সবাই জানো যে আমাদের প্রকৃতিতে যে সমস্ত মৌলগুলো পাওয়া যায় সেটা হচ্ছে 118টি মৌল আজ অব্দি আবিষ্কৃত হয়েছে। তো পৃথিবীর আশপাশে, আমাদের আশপাশে পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই তার সবকিছুই এই 118টি মৌল বা তাদের দ্বারা তৈরি বিভিন্ন যৌগ সমূহের সমন্বয়ে তৈরি। তো রসায়নবিদ্যা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের রসায়নবিদ্যার যে সমস্ত মৌল যেগুলো রয়েছে তাদের ধর্ম নিয়ে আলোচনা করা অত্যাবশ্যকীয়। আর এই পর্যায়বৃত্ততা বা সারণী সম্পর্কে সম্যক ধারণা না থাকলে আমরা রসায়ন সম্পর্কে আলোচনা ঠিকঠাক ভাবে করতে পারবো না বা আমাদের যে জ্ঞান সেটা অসম্পূর্ণ থেকে যায়। তো শুরুতেই দেখো আমরা পর্যায়বৃত্ততার সংজ্ঞাটা একটু দেখে নেব। পর্যায়বৃত্ততা আজ অবধি আবিষ্কৃত 118টি মৌলকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট সময়ান্তর মৌলগুলির রাসায়নিক ও ভৌত ধর্মের মিল পরিলক্ষিত হয়। এই ঘটনাকেই মৌল সমূহের ধর্মের পর্যায়বৃত্ততা বলা হয়। তো প্রথমে আমরা দেখব যে আমাদের মৌলগুলিকে একটা নির্দিষ্ট সারি অনুসারে বা একটা নির্দিষ্ট কলাম অনুসারে সন্নিবেশিত করার যে প্রয়োজনীয়তা আমরা কেন অনুভব করলাম সেই দু চারটে কারণ দেখে নেব। মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করার কারণ
এক নম্বর পয়েন্ট হচ্ছে একশো 18টি মৌলকে তাদের প্রত্যেকের ধর্মানুসারে মনে রাখা খুবই কষ্টসাধ্য। শ্রেণীবিন্যস্ত করা হলে একই ধর্মবিশিষ্ট মৌলগুলিকে একই গ্রুপে আবদ্ধ করে তাদের সাধারণ ধর্ম সহজেই আত্মস্থ করা যায়। মৌলগুলির নিজেদের মধ্যেকার সাদৃশ্য ও অন্য মৌলের সাথে বৈসাদৃশ্য সহজেই আলোচনা করা যায়। এটা টুকে নাও। এরপরে আমরা পর্যায় সারণীর বিভিন্ন সূত্র, মানে আমরা মৌলগুলিকে শ্রেণীবিন্যস্ত করতে বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আজ অব্দি আবিষ্কৃত হয়েছে সেসব নিয়ে আলোচনা করব। কোনোটা সাকসেসফুল হয়েছে, কোনোটা ব্যর্থ হয়েছে, কিন্তু একটার পর একটা ইট রেখে যেমন একটা বিল্ডিং ব্লক প্রস্তুত হয়, সেরকম ভাবে আমাদের বিভিন্ন ধরনের যে সূত্রগুলো, এবং একটা সূত্র তোমার তার যে ভেতরকার যে শর্টকামিং গুলো আছে সেটা পরিশোধিত করে পরবর্তীতে আবার নতুন কোনো বিজ্ঞানী কি সূত্র দিয়েছিলেন, এবং আজকে আমরা যে পর্যায় সারণীটা পড়ি সেটা মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা দীর্ঘ রূপ, সেটা কিভাবে এলো সেগুলো আমরা একটা পরিষ্কার ধারণা পাবো। আপাতত এটা নোট ডাউন করে নাও। সর্বপ্রথমে আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এই ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা বিবৃত করো এবং তার একটি উদাহরণ দাও। এই কোশ্চেনটা 2019 সালের মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল, তো এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ টপিক। চলো, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র।
নাম থেকেই বুঝতে পারছো ত্রয়ী মানে এখানে তিন বা তিনটি মৌলের কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা হবে। মৌলগুলির রাসায়নিক ধর্মের সাদৃশ্যযুক্ত তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান হয়। ইহাই ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের বিবৃতি। শুধু বিবৃতি দিলেই তো হবে না, আমাদের তার একটা উদাহরণ স্থাপন করতে হবে। উদাহরণ যেমন ধরো লিথিয়াম এর পারমাণবিক ভর লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম এর মাঝে লিথিয়ামের পারমাণবিক ভর 7, পটাশিয়ামের পারমাণবিক ভর 39। সুতরাং সোডিয়ামের পারমাণবিক ভর 7 plus 39 divided by 2, that is 46/2, 23। এবং আসলে দেখা যায় সোডিয়ামের পারমাণবিক ভর 23, কিন্তু এই সূত্রগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ঠিক সেরকম ভাবে ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন এরকম কতিপয় মৌল ছাড়া অধিকাংশ ক্ষেত্রে এটা ব্যর্থ হয়। তাই এটা বর্তমানে এটাকে ইউনিভার্সাল বা কি বলে ওটাকে সর্বজনীন সূত্র হিসেবে গ্রহণ করা হয় না। এটা হচ্ছে এর সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতা অতটা মনে রাখার দরকার নেই, মূলত এই সূত্রের যে বিবৃতি এবং একটা উদাহরণ বা এদের ক্ষেত্রে দুটো উদাহরণ এই মনে রাখলেই মোর দেন এনাফ টু টেক ডাউন দিস। ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা আমরা দেখলাম। এবারে ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের পরে আমরা যে সূত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ড কর্তৃক প্রবর্তিত অষ্টক সূত্র বা ল অফ অক্টেভস, যেটাকে ইংরেজিতে বলে।
নিউল্যান্ডসের অষ্টক সূত্র। মৌল সমূহকে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রথম মৌলের অনুরূপ হয়। এটা উদাহরণও দেখে নেব। যেমন লিথিয়ামকে প্রথম মৌল ধরলে অষ্টম মৌল হয় সোডিয়াম। আর লিথিয়াম এবং সোডিয়াম এর ধর্ম পরস্পরের অনুরূপ। ঠিক একইভাবে ফ্লোরিনকে যদি আমরা প্রথম মৌল ধরি তাহলে অষ্টম মৌল হয় ক্লোরিন। একইভাবে ফ্লোরিন এবং ক্লোরিনের ধর্ম একই, কিন্তু এই সূত্রের একটা সীমাবদ্ধতা আছে, সেটা আমাদের জানতে হবে। তো জন নিউল্যান্ডের অষ্টক সূত্রের সীমাবদ্ধতা হলো পারমাণবিক ভর চল্লিশ এর বেশি হলে, অর্থাৎ ক্যালসিয়ামের পর থেকে এই সূত্র কার্যকারিতা হারায়। তো টেক ডাউন দিস। এবারে আমরা পর্যায় সারণীর জনক বলে খ্যাত বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ প্রবর্তিত তার যে পর্যায় সূত্র রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। মেন্ডেলিভের পর্যায় সূত্র।
সমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই মেন্ডেলিভের পর্যায় সূত্রের উপর ভিত্তি করে তিনি একটি পর্যায় সারণী প্রস্তুত করেন, যা মেন্ডেলিভের পর্যায় সারণী বলে খ্যাত। তো মেন্ডেলিভের যে পর্যায় সারণীটা প্রস্তুত তিনি করেছিলেন, সেখানটাতে তার মূল অস্ত্র ছিল কি? সেটা ছিল পারমাণবিক ভর, নট পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা নয়। সেখানে তিনি পারমাণবিক ভরকে ভিত্তি করে একটা পর্যায় সারণী প্রস্তুত করেছিলেন। তো সেই পর্যায় সারণীর কিছু কি পয়েন্ট আমরা দেখে নিই। এই পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল, ইংলিশ 1 থেকে 7। এই পর্যায় সারণীতে 8টি গ্রুপ বা যেটাকে বাংলাতে শ্রেণীও বলা হয় ছিল। আর গ্রুপগুলিকে রোমান 1 থেকে রোমান 8 দ্বারা প্রকাশ করা হয়। আর মেন্ডেলিভ যখন পর্যায় সারণী প্রদান করেন, তখন মাত্র 63টি বা 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই অন্যান্য মৌলগুলোকে সেখানে দেখা যাবে না। তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি।
তাই মেন্ডেলিভের পর্যায় সারণীতে তাদের স্থান দেওয়া হয়নি। চলো টেক ডাউন দিস। এবারে আমরা দেখব মেন্ডেলিভের পর্যায় সংশোধিত পর্যায় সূত্র। তো প্রথমে দেখো মেন্ডেলিভের যে পর্যায় সারণী তিনি যেটা প্রস্তুত করেছিলেন সেখানে কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা কেমন? যেমন ধরো পরপর যদি সাজাতে হয় তাহলে আমাদের কিছু কিছু মৌলের ক্ষেত্রে কি হচ্ছিল যে পরপর সজ্জিত করতে গেলে পারমাণবিক ভর অনুসারে সাজাতে গেলে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলার দেখা দিয়েছিল। যেমন পটাশিয়াম চলে আসছিল তোমার আর্গনের পরমাণু ক্রমাঙ্ক আর্গনের হচ্ছে 40 আর পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে স্বাভাবিকভাবে যদি পারমাণবিক ভর অনুসারে যদি আমরা সজ্জিত করি তাহলে কিভাবে আসতো? তখন আসতো যেমন ধরো ক্লোরিন, তার আগে হচ্ছে তোমার সালফার, ক্লোরিন, তারপর আসতো আমাদের পটাশিয়াম, তারপর আসতো আর্গন। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় আর্গন যে শ্রেণীতে অবস্থিত তার উপরে রয়েছে হিলিয়াম, তারপর নিয়ন, তারপর আর্গন আসার কথা, কিন্তু সে আর্গনের জায়গায় চলে আসছিল কে? পটাশিয়াম। তো ডারউইন এটা বুঝতে পেরে কিছু কিছু জায়গায় তার পর্যায় সূত্রের ব্যতিক্রম করে তিনি এই আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে একজন বিজ্ঞানী, সেটা আমাদের এই লেভেলে আলোচনার বিষয় নয়, তাও জেনে রাখো, বিজ্ঞানী হেনরি মোজলে, তিনি এক্স রে ডিফ্রেকশন ডেটার মাধ্যমে তিনি প্রথম পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটনের যে ব্যাপারটা সেই ধারণাটা সামনে আনেন। তারপর ডারউইন বুঝতে পারেন যে আসলে পরমাণুর যে সজ্জিত করার যে মূল যে আমাদের চাবিকাঠি যেটা হওয়া উচিত সেটা পারমাণবিক ভর নয়, সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটনের সংখ্যা। তো প্রোটনের সংখ্যা অনুসারে যদি আমরা দেখি তখন দেখো আর্গনের প্রোটনের সংখ্যা হচ্ছে 18 আর পটাশিয়ামের প্রোটনের সংখ্যা হচ্ছে 19। এরকম ভাবে যদি আমরা সাজাতে যাই তখন দেখো আর্গন ঠিকই পটাশিয়ামের আগে আসছে। তাহলে প্রকৃতপক্ষে পারমাণবিক ভর নয়, আমাদের মৌলগুলোকে পরস্পর সজ্জিত করার যে আমাদের প্রধান যে হাতিয়ার হওয়া উচিত সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। যদিও আমরা বর্তমানে যে আধুনিক পর্যায় সারণী ব্যবহার করি সেখানে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কও নয়, সেটার পেছনে আমরা যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা পরে আসবো। আমাদের এবারকার আলোচ্য বিষয় মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র। বিভিন্ন মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সজ্জিত করলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে
পুনরাবৃত্ত হয়। তাহলে এখানে আমাদের কি পয়েন্ট হচ্ছে? পরমাণু ক্রমাঙ্ক। এবারে আমরা দেখব আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রের ভিত্তিতে এবং মৌলের ইলেকট্রন বিন্যাসের নিরিখে পর্যায় সারণীর বর্তমান যে রূপ আমরা দেখি সেটাই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কতিপয় পিকিউলিয়ার ফিচার বা আধুনিক পর্যায় সারণীর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আধুনিক পর্যায় সারণীতে আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় বা পিরিয়ড রয়েছে, সেগুলোকে 1 থেকে 7 অবধি ডিনোট করা হয় ইংলিশ অ্যালফাবেটে। একইভাবে আধুনিক পর্যায় সারণীতে মোট 18টি গ্রুপ বা শ্রেণী রয়েছে, যাদেরকে 1 থেকে 18 অবধি ইংলিশ অ্যালফাবেটেই প্রকাশ করা হয়। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে বা যত নম্বর কক্ষপথে প্রবেশ করে সেই সংখ্যাই তার পর্যায় সংখ্যা। আর একই গ্রুপে বা শ্রেণীতে অবস্থিত মৌলের
সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস একই হয়। একই গ্রুপে অবস্থিত মৌলসমূহের সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস একই হয়। Take down this. এবারে আমরা দীর্ঘ পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলিকে যে শ্রেণীতে যেরকমভাবে অবস্থান দিয়েছি আমরা, সেগুলোকে তাদের অবস্থান অনুসারে বিভিন্ন নামে অভিহিত করা হয়। সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই যে মৌলগুলির নাম আসবে সেটা হচ্ছে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থিত এক নম্বর গ্রুপ এর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ছটি মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোকে একত্রে ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু বলা হয়। নাম্বার 2, ক্ষারীয় মৃত্তিকা মৌল। দীর্ঘ পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই ছটি মৌলকে একত্রে ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। নাম্বার 3, নিকটোজেন্স। দীর্ঘ পর্যায় সারণীর
15 নম্বর গ্রুপের নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই মৌলগুলিকে একত্রে নিকোজেন বা নিকটোজেন্স বলা হয়। এই 15 নম্বর গ্রুপের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে দেখো এই যে নাইট্রোজেন, ফসফরাস, এরা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং আর্সেনিক, এরা হচ্ছে অধাতু। অ্যান্টিমনি হচ্ছে ধাতু কল্প, এটা হচ্ছে মেটাল, এটা মেটালয়েড বা ধাতু কল্প। আর বিসমাথ, বিসমাথ হচ্ছে একটা টিপিক্যাল মেটাল। তাহলে কোশ্চেন আসতে পারে যে দীর্ঘ পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে ধাতু, অধাতু এবং অপধাতু বা ধাতুকল্প 3 ধরনের মৌলই রয়েছে? তো উত্তর হবে দীর্ঘ পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপে ধাতু, ধাতুকল্প, অধাতু সব ধরনের মৌল রয়েছে। হচ্ছে চ্যালকোজেন্স বা চালকোজেন্স। দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই মৌলগুলিকে একত্রে চালকোজেন বলে। এবারে হচ্ছে হ্যালোজেন্স। দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপ এর ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাটেস্টাইন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাটেস্টাইন, এগুলোকে একত্রে হ্যালোজেন বলে। এবারে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসেস। দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, এদেরকে একত্রে ইংরেজিতে লিখে দিলাম নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলে। একটা ইম্পর্টেন্ট সারণী, সেটা হচ্ছে মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। মুদ্রা ধাতু দেখো ঐতিহাসিক ভাবে এখন তো আমরা যেরকম কাগজে ছাপানো নোট
কাগজকে আমরা মুদ্রা হিসেবে ব্যবহার করি, যখন কাগজ আবিষ্কৃত হয়নি বা ছাপাখানা আবিষ্কৃত হয়নি, তখন আমরা বিনিময়ে যে মুদ্রা বা বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা স্বর্ণ, তারপর তাম্র বা তামা, সোনা এবং সিলভার বা ওটাকে কি বলে বাংলাতে, রূপা, সোনা, রূপা, তামা, এই তিন ধরনের মূলত ধাতুকে আমরা কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করতাম। এদেরকে এখনো মুদ্রা ধাতু বলা হয়। তো এদের অবস্থান পর্যায় সারণীর 11 নম্বর গ্রুপে। দীর্ঘ পর্যায় সারণীর 11 নম্বর গ্রুপের তামা বা কপার, রূপো বা সিলভার, স্বর্ণ বা গোল্ড এ মুদ্রা ধাতু বলে। ট্রিপল স্টার মারো। মুদ্রা ধাতু কোনটা? সোনা, রূপা, তামা। এবং এদের পর্যায় সারণীতে অবস্থান কত? 11 নম্বর গ্রুপে মুদ্রা ধাতু সমূহ। তো এই যেগুলি লিখলাম অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এরপরে আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বা কি বলে সন্ধিগত মৌল এবং ট্রান্স ইউরেনিয়াম সিরিজ বা ইউরেনিয়ামোত্তর মৌল নিয়ে পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করবো। সন্ধিগত মৌল। দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত অবস্থিত মৌলগুলিকে দেখলে মনে হয় যেন এরা গ্রুপ 1, 2 এর সাথে গ্রুপ 13 to 18 এর সন্ধি স্থাপন করছে। তাই গ্রুপ 3 to 12 এর মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয়। এবারে আরো একটা ট্রিপল স্টার পয়েন্ট, সেটা হচ্ছে ইউরেনিয়াম মৌল। ইউরেনিয়াম মৌল কি? পর্যায়
সারণীতে ইউরেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা 92, এর পরে থাকা মৌলগুলিকে ইউরেনিয়ামের মৌল বা ট্রান্স ইউরেনিয়াম সিরিজ বলা হয়। উদাহরণ হচ্ছে প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, অ্যামেরিসিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, ইটিসি। এবারে এই ইউরেনিয়াম উত্তর মৌলগুলোর দুটো গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে আমরা জানবো। প্রথম ধর্ম, এরা সকলেই তেজস্ক্রিয়। প্রকৃতিতে এদের পাওয়া যায় না, প্রত্যেকেই কৃত্রিমভাবে সৃষ্ট। এবার আমরা পর্যায় সারণীর একটা দুষ্ট মৌল, যাকে মেন্ডেলিভ দুষ্ট মৌল বলে অভিহিত করেছিলেন, সেই হাইড্রোজেনের পর্যায় সারণীতে অবস্থান সংক্রান্ত বিতর্ক নিয়ে আলোচনা করি। পর্যায় সারণীতে হাইড্রোজেন এর অবস্থান। দীর্ঘ পর্যায় সারণীতে হাইড্রোজেনকে পৃথক অবস্থান প্রদান করা হয়েছে, কারণ হাইড্রোজেন এর সাথে গ্রুপ 1 এবং গ্রুপ 17 উভয়েরই কতিপয় মিল প্রথমেই গ্রুপ 1 এর সাথে সাদৃশ্য। এক নাম্বার গ্রুপ এর মৌল গুলির মতো হাইড্রোজেন এরও শেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকে।
নাম্বার 2, 1 নাম্বার গ্রুপের মতোই হাইড্রোজেন +1 জারণ সংখ্যা প্রদর্শন করে। নম্বর 3, 1 নম্বর গ্রুপের মৌলগুলোর মতোই হাইড্রোজেন তীব্র তড়িৎ ধনাত্মক। নম্বর 4, 1 নম্বর গ্রুপের মৌলগুলোর মতোই হাইড্রোজেন অধাতুর সাথে বিক্রিয়া করে অক্সাইড, ক্লোরাইড প্রভৃতি যৌগ গঠন করে। হচ্ছে গ্রুপ 17 এর সাথে সাদৃশ্য। নাম্বার 1, গ্রুপ 17 এর মৌলগুলির মতোই হাইড্রোজেন প্রকৃতিতে দ্বিপরমাণুক, that is H2 রূপে পাওয়া যায়। নাম্বার 2, গ্রুপ 17 এর মৌলগুলির মতোই হাইড্রোজেন ক্ষার ধাতুর সাথে বিক্রিয়ায় -1 জারণ সংখ্যা প্রদর্শন করে। নাম্বার 3, গ্রুপ 17 এর মৌলগুলির মতোই হাইড্রোজেন একটি অধাতু রূপে বিবর্ণিত। তো আমরা হাইড্রোজেনকে দেখলাম গ্রুপ 1 নম্বর গ্রুপের মৌলগুলোর সাথেও কতিপয় সাদৃশ্য রয়েছে এবং গ্রুপ নম্বর 17 বা হ্যালোজেনের সাথেও হাইড্রোজেনের সাদৃশ্য রয়েছে। ঠিক এই হাইড্রোজেনের এই দ্বিচারিতার জন্যই মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল রূপে অভিহিত করেন এবং বর্তমান দীর্ঘ পর্যায় সারণীতে হাইড্রোজেনকে 1 নম্বর বা 17 নম্বর কোনো গ্রুপে না রেখে মূল পর্যায় সারণীর উপরে একটা পৃথক অবস্থান তাকে প্রদান করা হয়েছে। তো এটা নোট ডাউন করে নাও, মাধ্যমিকের পার্সপেক্টিভ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এবার আমরা
মৌলসমূহের কতিপয় পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব। পর্যায় সারণীতে উপর থেকে নিচে বা বাম থেকে ডান দিকে অগ্রসর হলে কতিপয় ধর্ম পর্যায়ক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। এদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। উদাহরণ: পরমাণুর ব্যাসার্ধ, আয়নায়ন বিভব, তড়িৎ ঋণাত্মকতা এক্সেট্রা। অপর্যায়বৃত্ত ধর্ম। অপর্যায়বৃত্ত ধর্ম এমন ইম্পর্টেন্ট কিছু নয়, তারপরেও মাঝে মাঝে চলে আসতেই পারে। সেটা হচ্ছে এই যে সমস্ত পর্যায়বৃত্ত মানে পর্যায়বৃত্ত ধর্মগুলো হচ্ছে পর্যায় সারণীর বাঁদিক থেকে ডান দিকে গেলে বা উপর থেকে নিচে গেলে যে সমস্ত ধর্মগুলি ধীরে ধীরে কমে বা ধীরে ধীরে বাড়ে তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। যে সমস্ত ধর্মগুলি পর্যায় সারণীর এই পরিবর্তনের সাথে সম্পর্কিত নয় তাদেরকে অপর্যায়বৃত্ত ধর্ম বলে। যেমন ধরো কেমন কি হতে পারে? চৌম্বকত্ব, গন্ধ, বর্ণ প্রভৃতি। নাও এবারে আমরা পর্যাবৃত্ত ধর্মের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করব। নটম ঘটনা প্রথমে এসো আমরা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি। পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বলতে সাধারণত পরমাণুর নিউক্লিয়াসের বিচ্ছিন্ন সাধারণত বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র হতে বহিস্তম কক্ষের দূরত্বকেই পারমাণবিক
ব্যাসার্ধ বলে। তো এর পরিবর্তনটা কেমন হবে? হচ্ছে পর্যায় বরাবর। এর এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট আমাদের মনে রাখতে হবে পর্যায় বরাবর কি চেঞ্জ হচ্ছে এবং শ্রেণী বরাবর কি চেঞ্জ হচ্ছে। বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস হয়। শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে একটা জিনিস আমাদের বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে যেমন ধরো পর্যায় বরাবর যে চেঞ্জটা, তার উদাহরণ কিরকম আসবে? যেরকম ধরো আমরা 2 নম্বর পর্যায়টা নিয়ে, 2 নম্বর না 3 নম্বর পর্যায়টা নিয়ে আমরা আলোচনা করি। 2 নম্বর নিয়েও করা যায়, ঠিক আছে। যেমন ধরো লিথিয়াম এর রেডিয়াস, লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম, গ্রেটার দেন বোরন, গ্রেটার দেন কার্বন, গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন অক্সিজেন, গ্রেটার দেন নিষ্ক্রিয় গ্যাসকে আমরা এর ভিতরে ঢুকাবো না, ওর ব্যাপার আলাদা। শ্রেণী বরাবর 3 নম্বর দিয়ে করবো, আর শ্রেণী তো ওরকম হবে না, সরি 1 নম্বর শ্রেণী দিয়ে যদি আমরা ধরি তাহলে লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন তোমার পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম, ফ্রান্সিয়াম লিখলাম না, কারণ কি লিখলো না, এটা ঠিক করবো। এবারে আমরা যে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একাধিকবার আমাদের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষাতে এসছে, টেস্ট পরীক্ষাতে তোমরা এগুলো আশা করি পেয়ে থাকবে। সেটা হচ্ছে আয়নায়ন বিভব বা আয়নাইজেশন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন শক্তি, যে কোনো একটা দিতে পারে। আয়নায়ন বিভব কোন মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় প্রসম পরমাণুতে প্রসম ভূমিস্তরে থাকা, মানে এক্সাইটেড বা উত্তেজিত নয়, ভূমিস্তরে থাকা পরমাণুতে সর্ব বহিস্থ কক্ষপথে থাকা সবচেয়ে
আলগাভাবে অবস্থিত একটি ইলেকট্রনকে পৃথক করে পরমাণুটিকে একটি একক ধনাত্মক আধানযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকেই আয়নায়ন বিভব বা আয়নায়ন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে। এই সূত্রটার যে যে পয়েন্টগুলো লেখা হয়েছে, বিচ্ছিন্ন, গ্যাসীয়, প্রশম, ভূমিস্তরে থাকা, সর্ববহিস্থ কক্ষ থেকে সর্ববহিস্থ কক্ষে থাকা সবচেয়ে আলগাভাবে অবস্থিত একটি ইলেকট্রনকে পৃথক করে পরমাণুটিকে একটি ধনাত্মক আধানযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নায়ন বিভব বলে। একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। ভূস্তরে থাকা, বিচ্ছিন্ন, গ্যাসীয়, প্রশম, যে কোনো একটা যদি বাদ দিয়ে দাও পরীক্ষক কিন্তু নাম্বারটা ডিডাক্ট করে দিতে পারে। তো ঠিক আছে, এবার দেখো পর্যায় বরাবর পরিবর্তন, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে পর্যায়ক্রমে বাড়বে, কিন্তু এটা কিন্তু পর্যায়ক্রমে বাড়বে বিভিন্ন জায়গায় কিন্তু কতিপয় পরিবর্তন হয়েছে। যেমন ধরো 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে পিরিয়ড 2 তে কি হওয়া উচিত ছিল? লিথিয়াম লেস দেন বেরিলিয়াম লেস দেন বোরন less than carbon, less than nitrogen, less than oxygen, less than fluorine. But unfortunately, this is not right. এখানটা একটা চেঞ্জ আছে, এখানটা একটা চেঞ্জ আছে। রিজিনটা ডিফাইন করার আমরা অল শর্টে সেটা করতে পারবো না। অ্যাকচুয়ালি দেখো, এই বোরন এর আয়োনাইজেশন বিভব তোমার বেরিলিয়ামের থেকে বেশি হওয়ার কথা, কিন্তু বেরিলিয়ামের 1s2 থাকে, এর সর্বশেষ কক্ষপথে 1s2 থাকে। এবার যেহেতু কক্ষপথটা টোটালি ফিল্ড বা টোটালি অকুপাইড, সেই জন্য এই বোরনের এটা বেশি স্টেবল হয়। তাই জন্য বোরনের আয়োনাইজেশন বিভবের মান
সরি, বেরিলিয়ামের আয়োনাইজেশন বিভবের মান বোরনের থেকে বেশি হয়ে যায়। তো সেটাকে আমরা সঠিকভাবে লিখবো, লিথিয়াম লেস দেন, বেরিলিয়ামের জায়গায় বোরন চলে আসবে, লেস দেন বেরিলিয়াম, লেস দেন কার্বন, লেস দেন, আবার এখানে দেখো নাইট্রোজেনে থাকে 2s3, 2p3 থাকে। তো 2p3 মানে কি, পি কক্ষে হচ্ছে তোমার তিনটে অরবিটাল, এক 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 হাফ ফিল্ড, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, এটা আবার বেশি স্টেবল। সেই জন্য অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়োনাইজেশন বিভব হওয়ার কথা কম, কিন্তু হয়ে যাবে বেশি। অক্সিজেন দেন নাইট্রোজেন, মারাকভাবে লেখা যায় সেটা হচ্ছে লিথিয়াম লেস দেন বেরিলিয়াম, গ্রেটার দেন বোরন, লেস দেন কার্বন, লেস দেন নাইট্রোজেন, গ্রেটার দেন অক্সিজেন, লেস দেন চেঞ্জটা হচ্ছে কোথায়, এখানে চেঞ্জ, এখানে চেঞ্জ। এবার দেখবো শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর পরিবর্তন, উপর থেকে নিচে কমবে। যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচে গেলে বেড়ে যাচ্ছে, তাই জন্য যদি নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথে থাকা দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটার দূরত্ব বেড়ে যাচ্ছে, এবার যত নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বেশি থাকবে, তত ওদের ভেতরকার যে আকর্ষণ বলের মান সেটা কম থাকবে, তাহলে তত সহজে তাদের বাইরে বের করা যাবে, তার মানে কম শক্তি লাগবে। সেই জন্য একই গ্রুপ বরাবর বা একই শ্রেণী বরাবর উপর থেকে নিচে যদি আমরা যাই, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান ক্রমান্বয়ে কমতে থাকবে। চেঞ্জটা একবার একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। ধরো গ্রুপ নাম্বার 1 যেমন লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম, গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন রুবিডিয়াম, গ্রেটার দেন সিজিয়াম, ফ্রাকশন লিখবো না কারণ ওটা রিডেড। ডাউন দিস 5 স্টার এখানে। এবারে আমরা যে ধর্ম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আয়নাইজেশন বিভবকে যদি তুমি 5 স্টার করো, তাহলে তড়িৎ ঋণাত্মকতাকে আমরা 3 স্টার দিতে পারি। আয়নাইজেশনে যেমন একটা অ্যানোমালিস বা অ্যানোমালিজের বাংলা কি বলা যায়, যেটা বৈসাদৃশ্য দেখা যাচ্ছে, যে ধর্মটা মানছে না, আর তড়িৎ ঋণাত্মকতাতে সাধারণত সেরকম দেখা যায় না। তড়িৎ ঋণাত্মকতা অপর কোন মৌলের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণের ক্ষমতাকে উক্ত মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। ঋণাত্মকতার পরিবর্তনটা আমরা দেখো, পর্যায় বরাবর বাম টু ডান বাড়বে, শ্রেণী বরাবর উপর টু নিচে
কমবে। যেমন গ্রুপ নাম্বার 17-এ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। ফ্লোরিন পর্যায় সারণী যদি আমাদের কোশ্চেন আসে, পর্যায় সারণীর সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা, পর্যায় সারণীর সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। আর বাম থেকে ডানে যদি যাও তাহলে ধীরে ধীরে বাড়বে। লিথিয়াম লেস দেন beryllium less than boron less than carbon nitrogen oxygen fluorine. আন্ডারস্ট্যান্ড, এটা নোট ডাউন করে নাও। আর সর্বশেষ যে আমরা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতব অধাতব ধর্ম। দেখো, আমরা যদি পর্যায় বরাবর বাম টু ডানে গেলে ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম কমবে। চলো এটা নোট করবো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং পর্যায় সারণী সম্পর্কিত যে আলোচনা সেটা আজকে আমরা শেষ করলাম একটা অংশের মাধ্যমে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সমস্ত যত ক্লিয়ার, যত কনসেপ্টগুলো আমরা আজকে আলোচনা করলাম সবকিছু তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো টপিক নিয়ে তোমাদের বিন্দুমাত্র যদি ডাউট থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুকের কমেন্ট সেকশন, ইউটিউবের কমেন্ট সেকশন সবসময় ওপেন আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো, সেখানেও আমাদের কাছে ডাউট বুঝতে পারো। পরবর্তী ক্লাসে আমরা মৌলের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব এবং রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিপ ওয়াচিং, স্টাডি অ্যান্ড গুড বাই।